এই কেরিওগ্রাফ ইনস্টিটিউটে যে কি হচ্ছে? I am Mr. Plastic. I'm everywhere. এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ট্রেনিং এ সিলেবাস কি থাকে? আমরা 33টা ক্লাসে ভাগ করেছি। তো এই ডিটেলিং এর যে ট্রেনিং কিভাবে দেন একটু যদি আমাদের দেখাতে পারে। To lower basal and postprandial blood glucose level effectively in diabetes mellitus. এই অ্যামোলোডিপিনের আমরা একটা সার্ভে করি, যেখানে আমরা কেমিস্টের দোকানগুলো ভিজিট করি। কিরকম ইন্টারেস্ট দেখছেন এই জেনারেশনের মেয়েদের মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার? আমি নিজেই প্রফেশনে ছিলাম দীর্ঘ 9 বছর। আচ্ছা, আপনারা কি দেখেন একজন যখন ফ্রেশ স্টুডেন্ট আপনার কাছে আসছে সিভি নিয়ে? তো কমিউনিকেশন পার্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান্ডারফুল। গান একটা শুনিও। গিফট কি এনেছো? আপনার কোম্পানি কত দূর পর্যন্ত বিস্তৃত? আমরা টোটাল নিউরোসাইকেট্রি সেগমেন্টটা কভার করছি এবং এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। যে ডাক্তারের সাথে র্যাপও কি করে বিল্ড করব? ডাক্তারবাবুদের উইকনেস জানাটা খুব দরকার। আরে কি ব্যাপার, কি এটা ক্লাসরুম? আরে কি অবস্থা? হ্যাঁ, এটা ক্লাসরুম। আদিকা এটা মান সম্মানের ব্যাপার আছে তো। আসলে আমি তো ক্লাসরুমে এগুলোই করতাম, পড়তাম না তো। না, এই ক্লাসরুমে সব পড়া যাবে। অনেকদিন পর একটা ক্লাসরুমে এসে না, আমি আবার বার করে দেবে একদম ধরে বার করে দেবে। এটা তো আমি জানি একটা মস্তিকা পাঠশালা। না, মস্তিকা পাঠশালা নয়। আমরা আজকে কোথায় আছি? আমরা আছি কেরিওগ্রাফ এই যে ইনস্টিটিউটে। এরা শেখান কি করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে হয়। কিন্তু আজকে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিভাবে তৈরি হয়, অর্থাৎ তাদের ট্রেনিং কিভাবে হয়, কোন কোন স্কিলগুলো জরুরি এবং কোন কোন স্কিলগুলো ডেভেলপমেন্টের জন্য আরও বিশেষ নজর দেওয়া হয়, এবং এই যে আমি শুরুতে বললাম যে মস্তিকা পাঠশালা অর্থাৎ খেলার ছলে কিভাবে এই ট্রেনিংটা চলে, সেটাই আমরা আপনাদেরকে আজকে দেখাবো কেরিওগ্রাফ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজে একের পর এক, অর্থাৎ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিভাবে তৈরি হয়। তাহলে চলুন সবার আগে ইনস্টিটিউটটা ঘুরে দেখা যাক। আমরা আছি কেরিওগ্রাফ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের, আর এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ট্রেনিং দেওয়া হয়। আমরা অন্যান্য ট্রেনিংয়ের সিলেবাসের ব্যাপারে মোটামুটি আইডিয়া রয়েছে, কিন্তু এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ট্রেনিংয়ে সিলেবাস কি থাকে? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেশাটা এমন একটা পেশা যে তাকে ডাক্তারের কাছে গিয়ে তার নিজের ওষুধের সম্বন্ধে বলতে হয় এবং তার ব্র্যান্ডটাকে আলটিমেটলি এস্টাবলিশ করতে হয়। দুটো জিনিস নিয়ে তাকে ডিল করতে হয়। একটা হচ্ছে তার তো কমিউনিকেশনস বা মার্কেটিং এইটা যেমন থাকে, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে কিন্তু মেডিকেল সায়েন্স। তো সেই জন্য আমাদের এখানে টোটাল কোর্সটা আমরা 33টা ক্লাসে ভাগ করেছি। তা প্রথম 5টা ক্লাস আমরা ফাউন্ডেশন হিসেবে নিই। এই 5টা ক্লাসে আমরা একটা ভিত তৈরি করার চেষ্টা করি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি, একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন্টারভিউতে গেলে যেমন সে একটা সেলফ ইন্ট্রোডিউস কী করে করবে, তার প্রপার সেলফ ইন্ট্রোডাকশনটা কীরকম, একটা মোটামুটি জব সম্পর্কে একটা ধারণা, তারপর এই যে ডাক্তারদের আমরা ডিটেলিং করি, মানে ডাক্তারদের যে বলা, এটাকে আমাদের ডিটেলিং বলা হয়, সেই ডিটেলিং কী করে করতে হয়। এই ডিটেলিং একটা প্রসেস যার মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের প্রোডাক্টের ব্যাপারে ডাক্তারবাবুদের অ্যাওয়্যার করে থাকেন, আর এই কাজটি করা হয় ভিজুয়াল এইডের মাধ্যমে। কৃষকের যেমন ক্ষেত, মাস্টার মশাইয়ের বেত, তেমনি এমআরদের ভিজুয়াল এইড। এর মধ্যে মেডিসিনের ব্যাপারে সমস্ত তথ্য মজুদ থাকে, মানে মেডিসিনের মেডিজি। সময়ের সাথে সাথে এই ভিজুয়াল এইডের চেহারার পরিবর্তন হয়েছে, কখনো বড় ক্যালেন্ডারের মতো, কখনো ব্যাংকের পাস বইয়ের মতো, আর এখন এর ডিজিটাল রূপ ভিজুয়াল ট্যাব। দেখুন, ট্যাব ডিটেলিং নিয়ে এসেছি, যেগুলো হয়তো ভিজুয়াল এটা কি হতো ফিক্সড, কোনো একটা ইনফরমেশন থেকে কিছু বাড়ানো নেই, কিন্তু এখানে যেহেতু অনেক অ্যানিমেশন আছে, আপনি কোনো কিছু এক্সট্রা জানতে চাইলে, ডাক্তারবাবু জানতে চাইলে আমার দেওয়ার সুযোগটা থাকছে। আমি সেখানে ক্লিক করলেই অ্যানিমেশন স্টার্ট হয়ে গেল, ডাক্তারবাবুকে আমি ইমিডিয়েটলি দেখাতে পাচ্ছি। তো এই ডিটেলিং এর যে ট্রেনিং কিভাবে দেন একটু যদি আমাদের দেখাতে পারেন। একদম দেখো, উই আর ভেরি ফরচুনেট এনাফ যে আমরা ডাক্তারবাবুকে পেয়ে গেছি। তো ডাক্তারবাবুর সামনেই আজকে নবনীতা তুমি একটা প্রোডাক্ট ডিটেলিং করে ডাক্তারবাবুকে শুনিয়ে দাও। Good afternoon, doctor. I am Nobonita Dhar. I am coming from Kerio Pharma. Welcome to the world of Kerio আচ্ছা Pharma. নবনীতা, যখনই তুমি কোনো প্রোডাক্ট ডিটেলিং করবে, অলওয়েজ ইউজ দিস পেন অ্যাজ এ পয়েন্টার। যেই লাইনটা তুমি বলছো সেই লাইনটার প্রথমে সেই পেনটা ইউজ করবে দেখানোর জন্য, ডাক্তারবাবু বুঝতে পারবেন যে তুমি কোন লাইনটা বলছো, কারণ এখানে অনেক কিছু লেখা থাকে, তো পেন ইউজ করো। Okay, sir. Doctor,
To lower basal and postprandial blood glucose level effectively in diabetes mellitus, please prescribe Keriomet. Dr. Keriomet contains metformin available in 500 mg, 850 mg and 1000 mg tablet. Doctor, as per American Diabetic Association 2020, metformin is the first line agent to treat diabetes mellitus. The dosage of Keriomet is 500 mg per day and it can be extended up to 2550 mg per day. So doctor, please prescribe Keriomet, time tested remedy for type 2 diabetes mellitus. তুমি কি নতুন জয়েন করেছো? হ্যাঁ স্যার, আজকেই ফার্স্ট ডে আমার। বাহ, তো এই যে প্রোডাক্ট বললে অ্যাভেলেবল তো? হ্যাঁ স্যার, এই বাইরে আপনার চেম্বারের বাইরে যেই সারদা ফার্মেসি, লোকনাথ মেডিকেল, ওগুলোতে অ্যাভেলেবেল আছে। আর কিরম প্রাইস? এটার প্রাইস হচ্ছে 9 টাকা পার ট্যাবলেট। বাহ, খুব ভালো। তো তোমার কেমন লাগছে এই জবটা? আমার তো আজকে ফার্স্ট ডে, ভালোই লাগছে। এবার প্রেসক্রিপশন এর জন্য ওয়েট করব। ওকে, থ্যাংক ইউ। সো আজকে তুমি কিন্তু একদম রিয়েল ডাক্তারবাবুর সামনেই কিন্তু প্রোডাক্টটা প্রমোট করলেন, যদিও মক ডিটেলিং, কিন্তু উইথ দ্য রিয়েল ডক্টরবাবু। এছাড়া যেটা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা দুটো মক ইন্টারভিউ নিই। সাধারণত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মা কোম্পানি যে ফরম্যাটে ইন্টারভিউ নেন, সেই ফরম্যাটেই সেই ধরনের প্রশ্ন করেই তাদের কিন্তু সামনে ফেলা হয়। আচ্ছা, আপনারা কি দেখেন একজন যখন ফ্রেশ স্টুডেন্ট আপনার কাছে আসছে সিভি নিয়ে, আপনারা কোন কোন দিকগুলো চেক করেন? দেখুন, সবচেয়ে ফার্স্ট হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভের কাজ তো কমিউনিকেট করা। তো কমিউনিকেশন পার্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ওর সাবজেক্ট ম্যাটারটা কতটা বেসিক্যালি, ও আমাদের তো বায়োলজিক্যাল রিলেটেড, মেডিকেল সায়েন্স রিলেটেড, অ্যাটলিস্ট বেসিকটা যাতে ওর আইডিয়া থাকে একটা, যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এই একটা জিনিস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখবো আমরা আজকের প্রথম মক ইন্টারভিউ, তার প্রথম ক্যান্ডিডেট স্যার সয়নদীপ কুন্ডু। Why you want to chosen this profession of medical representative? Sir, after graduation 2025, then I meet my cousin brother. He's a well-established medical representative. He told me about this industry. And then I came to Career and got admitted within 1 month of my graduation. This industry get fast job and fast promotion. What is the meaning of fast job and fast promotion? ইন্ডাস্ট্রিতে জব পাওয়াটা এখন তুলনামূলক অনেকটা ইজি, কারণ এই ইন্ডাস্ট্রিটা অনেকটা হিউজ ইন্ডাস্ট্রি, অনেক বড় ইন্ডাস্ট্রি, সেই কারণে। এবং এই ইন্ডাস্ট্রি 3 to 5 ইয়ার্সের মধ্যে আমি প্রমোট হতে পারবো ইজিলি, আমার রেগুলার টার্গেটস অ্যান্ড গোলস কমপ্লিট করে। এখনো কাজ না করলে বোধহয় এমনি হয়ে যায় না, এরকম হয় না। দিস ইজ ওয়ান প্রফেশন ওয়্যার ইউ স্টার্ট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ইউ ক্যান বি ইভেন দ্য হেড অফ অ্যান অর্গানাইজেশন। খুব ভালো সায়নদীপ, ওয়ান্ডারফুল। তাহলে এইবার কাকে ডাকবো আমরা? সায়নী সাহারায়। সাবজেক্ট নিয়ে একটু জিজ্ঞেস করি। ওকে স্যার। সিস্টেম সম্বন্ধে কোন সিস্টেমটা ইউ আর কমফোর্টেবল উইথ? নার্ভাস সিস্টেম। স্যার, নার্ভাস সিস্টেম নিয়ে কনফিডেন্ট তো? তাহলে রেসপিরেটরি নিয়ে করুন। Respiratory. ঠিক আছে। Our respiratory system consists various organs like nose, nasal cavity, nasopharynx, larynx, trachea, bronchi, bronchiole, and alveoli, and lastly pleural membrane. গুড। এগুলো কি স্যার? আইসক্রিমের নাম? কোরিয়ান ডেজার্ট? বেসিক নলেজটাই আমরা ইন্টারভিউতে দেখি। ধরুন একটা কোম্পানিতে জয়েন করলো যেখানে ওর রেসপিরেটরি প্রোডাক্টস আছে, ওকে, তো সেখানে ওর এই যে শব্দগুলো আছে, এই যে জিনিসগুলো আছে, হ্যাঁ আমি তো এইগুলো ও কমফোর্টেবল থাকে। দেখুন, ওর আবার এরিয়াস অফ ইন্টারেস্ট লিখেছে সিঙ্গিং অ্যান্ড বাইক রাইডিং। গান একটা শুনি ওর, একটা শুনুন না স্যার, অনেক সময় তো গান দিয়েও ইন্টারভিউ ক্র্যাক করা যায়। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান তো খুব ভালো, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে ও যে আপনি বলার সঙ্গে সঙ্গে যে যেভাবে গানটা গেয়েছে, বিকজ দ্যাট ইজ এ পজিটিভ থিং আমাদের এই প্রফেশনে। মানে প্রফেশনে অনেক কিছু ডাক্তারের সামনে ফেস করতে হয়, নট অনলি ডাক্তার, কেমিস্টের সামনে, স্টকিস্টের সামনে, এবং প্রম্পটলি ওকে ডিসিশন নিতে হয়।
তো ওই যে শাইনেসটা নেই, ও যে ফ্রি, ও তো ফ্রেশ ক্যান্ডিডেট, ও তো শেলের মধ্যে থাকার কথা, কিন্তু ও যে বেরিয়ে এসছে, দ্যাট ইজ এ গুড থিং। শুধুমাত্র এই সিলেবাস মুখস্থ করলেই হয় না, ম্যাক্সিমাম সময়ই প্রশ্ন সিলেবাসের বাইরে আসে। থ্যাংক ইউ শাইনি। ওয়েলকাম। শাইনি, অল দ্য বেস্ট। এখন উইল কল দ্য থার্ড পারসন, দেবব্রত। ধরো প্রথমবার একটা ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছ, ইয়েস স্যার। আমি সেই ডাক্তার। হ্যাঁ, উনি প্রথমবার ডাক্তারের সাথে, তো হাউ উইল ইউ ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, বা প্রথমবার আসছো ডাক্তারের সাথে মিট করতে, ও ফার্স্ট টাইম ওনাকে উইশ করব। যেটা করবে সেটা করে দেখো, একদম পুরো কি করবে এটা বলো না। তাড়াতাড়ি বলো, পরের পেশেন্ট বসে আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং না, কাজের কথা বলো। আই হ্যাভ কাম ফ্রম কেরিও ফার্মা। আর ওসব বাদ দাও, কি হয়েছে বলো, কাজের কথা বলো। Sir- গিফট কি এনেছো? পরের পেশেন্ট বসে আছে। স্যার উই হ্যাভ দ্য বিউটিফুল পেন ফর ইওর রাইটিং। বিউটিফুল পেন, এটা খারাপ মনে হচ্ছে? No sir, this pen also excellent one. 25,000 টাকা দাম এটা, অ্যাস্ট্রোনট পেন। But it's a সাদেও সই করা যাবে? yes sir, but it's a small gesture from our company. স্মল জেস্টার না, বড় জেস্টার। আমি বড় ডাক্তার, বড় জেস্টার দেখো। তুমি বলো কি কি এনেছো? অন্য কিছু এনেছো কি? No sir, এটাই দাও। নেক্সট। জোকস, আবার আমার মতন খারাপ ডাক্তার হবেও না। না না, জোকস না, দিস ইজ অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল সিচুয়েশন উইচ ইউ উইল ফেস। Yes sir. হয়তো গিফটটা না, আর হতেও পারে। না না, নর্মালি না, এটা অ্যাবসলিউটলি হয় না, বাট ডক্টর উইল বি ভেরি বিজি, ফার্স্ট টাইম ইউর ইমপ্রেশন হ্যাজ টু বি ভেরি গুড। আরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমার সিভিতে, তুমি জেআইএস মেডিকেল কলেজ সাঁতরাগাছিতে ক্যান্টিন সুপারভাইজার হিসেবে 8 মাস কাজ করেছো। Yes sir. তুমি কি কি দেখতে, খাবার দাবার দেখতে? অ্যাকচুয়ালি স্যার আমার জবটা একটু ইন্টারেস্টিং ছিল, মানে যে রান্নাগুলো হতো সেগুলো এগুলো গিয়ে তুমি থুতু ফেলে আসতে? নো স্যার, সেগুলোকে টেস্ট করা, ও টেস্ট করতে, আচ্ছা। যদি কোনো সমস্যা দেয় তাহলে সেটা যেন আমার উপর দিয়ে যায়। তা তোমার প্রতি গেছে কখনো? There is some incident, but মানে it is তুমি বেশি প্লেট খেতে? No, আমি দেখেছি sir. যারা টেস্ট করে তারা বেশি খাবার নো খায়। স্যার, আমার খাওয়াটাই সবথেকে কম হতো। আচ্ছা, ধরো এরকম একটা সিচুয়েশন, ধরো তুমি সেদিন টেস্ট করতে ভুলে গেছো, Yes. আর রান্নায় কিছু একটা পড়েছে, আচ্ছা। মিড ডে মিলের মতো টিকটিকি পড়তেই পারে, হ্যাঁ, তো আর সবার পেট খারাপ হয়ে গেছে। এক, তোমার ওষুধ সম্বন্ধে নলেজ আছে, যেহেতু তুমি এই ট্রেনিং এর মধ্যে রয়েছে, অ্যাটলিস্ট মলিকিউল সম্বন্ধে বেসিক নলেজ আছে। প্রাথমিক চিকিৎসা বলছি, ধরো একটা এই যেহেতু একটা ক্যান্টিন দেখছো, অনেকজন একসাথে পেট খারাপ অসুস্থ হয়ে গেছে, তখন তুমি ওই সিচুয়েশনে কি স্টেপ নেবে? স্যার অ্যাট ফার্স্ট যে মানে যে খাবারটা খেয়েছে সেটাকে আমাকে ভমিট করে আগে শরীর থেকে বার করতে হবে, তো তার জন্য অনেকজন, কিন্তু অতজনকে বমি করাবে? স্যার নাহলে স্যার পয়সনটা আরো শরীরে স্প্রেড করবে না, তো সবই খেয়েছে, তো দেয়ার ইজ চান্স দেয় এখনো ডাইজেস্ট হয়নি, তো বেরিয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে রিস্কটা অনেকটা কম হয়ে যাবে। তো আমি একটা জেনারেল আমরা যে করতেই পারি, খুব বেশি নুন দিয়ে জল গুলে দিলাম, সেটা সবাই খেলো, ঠিক আছে। আমি চাইবো এটা কোনোদিন না হোক, যদি হয় হসপিটালে নিয়ে যাবে না? তারপরে হসপিটালে নিয়ে যাবো, বাট স্যার হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আসতেও তো টাইম লাগবে, এটা বেসিক প্রিকশন যেটা আমরা নিতে পারি। ওকে, খুব ভালো, ঠিক বলেছে স্যার। সেটা ও সাইন্টিফিক্যালি ঠিক বলেনি, বমি করা হয়তো ওর মাথায় সাডেনলি একটা প্রশ্ন করাতে বমি করাটা হয়তো সাজেস্টেড না, সেই সময় অতগুলো লোকের যদি হয়ে থাকে, ন্যাচারালি একটা ও একটা ইমিডিয়েট ফার্স্ট এডের কথা বলেছে, বাট এইরকম মাস ফুড পয়জনিং বা এই ধরনের সিচুয়েশন হলে আমরা চেষ্টাই করবো যত কাছাকাছি, যাতে অ্যাটলিস্ট ডাক্তারকে ইনফর্ম করা বা কোনো হেলথ সেন্টারে নিয়ে যাওয়া, কোনো হসপিটালে নিয়ে যাওয়া নিয়ার বাই, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ দেবব্রত, যে এরকম উল্টো পাল্টা প্রশ্ন করলাম আমি স্টুডেন্টদেরকে, আপনি কিছু মনে করেননি তো? না না, অ্যাবসলিউটলি না, কারণ কি যেখানে অ্যাকচুয়াল ইন্টারভিউ হয়, কোম্পানির অ্যাকচুয়াল ইন্টারভিউতে হয়, সেখানে আউট অফ সিলেবাস ইন্টারভিউয়ার অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, রাইট, যেটা উইচ ইজ নট, বিকজ ইন্টারভিউয়ার দেখতে চায় ক্যান্ডিডেটের প্রেজেন্স অফ মাইন্ড কিরকম আছে, হাউ ও হ্যান্ডেল করছে প্রেজেন্ট সিচুয়েশনটা কিরকম। ওকে স্যার, যেটা বললেন এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা টপে রয়েছে তারাও কিন্তু তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই জবের কিন্তু গ্রোথ অপরচুনিটি অনেকটা বড়। অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে যেটা হয়, তুমি যদি একেবারে গ্রাউন্ড লেভেলে শুরু করো তাহলে তোমার টপে যাওয়ার চান্স খুব কম থাকে, বা যেতে যেই সময় লাগে তোমার বয়স হয়ে যাবে, কিন্তু এখানে যেরকম চান্স সহজে পাওয়া যায় সেরকম গ্রোথের অপরচুনিটিও, কুইক গ্রোথের অপরচুনিটিও অনেক বেশি। তো এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনটাকে আরও গভীরে জানবো, আর কিভাবে এই একজন সফল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তৈরি করা হয় সেগুলোর ব্যাপারে জানবো। ভালো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে ভালো গোয়েন্দাও হতে হয়, আর এই গোয়েন্দাগিরির নাম RCPA, অর্থাৎ রিটেল কেমিস্ট প্রেসক্রিপশন অডিট। ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে কোন মেডিসিন লিখছে, কেমিস্টের কাছে কোন মেডিসিন অ্যাভেলেবেল আছে, অন্য ফার্মা কোম্পানি কোন প্রোডাক্টের ওপর জোর দিচ্ছে,
এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই সার্ভের মাধ্যমে সংগ্রহ করা হয়। আর এই পুরো কাজটা করে থাকেন এমআর বন্ধুরা। চলুন দেখে নিই তারা এই কাজটা কিভাবে করে। আরসিপিএ হচ্ছে রিটেল কল প্রেসক্রিপশন অডিট, বা আমরা যেটা বলি রিটেল কেমিস্ট প্রেসক্রিপশন অডিট। কেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যখন ফিল্ডে যায় তারা তো ডাক্তারবাবুদের মিট করেন, তো ডাক্তারবাবুদের চেম্বারে যখন যাচ্ছে তাদের কাছে খুব কম সময়। তাহলে এই সময়টায় কোন প্রোডাক্টটা ডাক্তারবাবুকে বলবে সেটা কিন্তু তাদের আগে থেকে একটা হোমওয়ার্ক করতে হয়। এই হোমওয়ার্ক করার জন্য তারা ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন যে রিটেল কেমিস্টগুলোয় যাচ্ছে সেখানে আগে থেকে তাদের জানতে হবে যে কোন প্রোডাক্টটা ডাক্তারবাবু লিখছেন। তাহলে সেই মতো করে তাদেরকে যদি তারা একটা আরসিপিএ করে তারা একটা প্ল্যানিং করে নিতে পারে, তাহলে তাদের সুবিধা হয় কি টু ডিটেল দ্য রাইট প্রোডাক্ট টু দ্য রাইট ডক্টর। ওদের একটা অ্যাসাইনমেন্ট আমরা দিয়েছিলাম যেখানে ওরা একটা মলিকিউল নিয়ে সার্ভে করেছে। আমি একটু রিকোয়েস্ট করব যে শুভ সংকেত একটু তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। অ্যাকচুয়ালি আমাদের এই ক্যারিওগ্রাফ থেকে একটা মলিকিউল দেওয়া হয় পার স্টুডেন্টদের। তো আমার মলিকিউল ছিল অ্যামলোডিপিন। এই অ্যামলোডিপিনের আমরা একটা সার্ভে করি, যেখানে আমরা কেমিস্টের দোকানগুলো ভিজিট করি। সেখানে সার্ভেতে আমরা এই ভিজিটের ছবি তুলি, সেখানে একটা ফ্রন্ট পেজ দিই, এবং সেখানে যেই মলিকিউল সম্বন্ধে আমরা যেই সার্ভেটা করছি সেই মলিকিউল সম্বন্ধে কিছু লেখা থাকে। এবং যখন এই সার্ভেটা করি সেখানে আমরা কিছু জিনিস নোট করি, যেরকম কোন কেমিস্ট ভিজিট করছি সেই কেমিস্ট, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এবং সেই যেই মলিকিউলটা আমরা ভিজিট করছি সেই মলিকিউলটা কোন কোন ব্র্যান্ডের হয়। যেন আমরা জানি একটা মলিকিউলের অনেক রকম 100টা ব্র্যান্ড হতে পারে, তো সেই কেমিস্টে কোন কোন ব্র্যান্ড আসছে, রাখছে, প্রেসক্রিপশান আসছে, সেল হচ্ছে, সেইগুলো আমরা নোট করি। এবং কোন ডাক্তার সেই প্রেসক্রিপশানে সেই মলিকিউলটার ব্র্যান্ড নেম লিখছে, কোন ব্র্যান্ড নেম লিখছে, কোন ব্র্যান্ডটা সবচেয়ে বেশি চলছে, সেইগুলো আমরা ভিজিট করি। এবং সেইগুলোর একটা স্ট্রিপে বা একটা বক্সে কতটা সেই মলিকিউলটা থাকে এবং আলটিমেটলি সেলটা কতটা হচ্ছে, এই পুরো সার্ভেটা আমরা করি, যেটাকে আমরা আরসিপিএ বলা হয়, রিটেল কেমিস্ট ফার্মাসি প্রেসক্রিপশন অডিট। আর এই যে ধরো কেমিস্টের কাছে যাচ্ছ, ধরো স্টকিস্টের কাছে যাচ্ছ, এটা তো সব চেনা নয়, সব অচেনা মুখ, তো এদেরকে কনভিন্স করো কি করে? আমি 9:30 10টায় বাড়ি থেকে বেরোলাম আলটিমেটলি, কারণ কেমিস্টের 90% দোকান তখনই ওপেন হয় এবং তখনই ভিড়টা হয়, ডাক্তার বসে চেম্বারে আসে। তো তারপর গেলাম অচেনা দোকান, প্রথমে গেলাম যখন, তো একটু যখন ভিড়টা কম মনে হলো, যখন গিয়ে প্রশ্নটা করলে উত্তরটা পাবো মনে হলো, ঠিক তখন গেলাম। তখন যিনি বসেছিলেন বললাম যে গুড মর্নিং, আমি এরকম ক্যারিগ্রাফের স্টুডেন্ট, এখান থেকে এসেছি, তো আমার একটা আরসিপিএ বা সার্ভে রয়েছে যেখানে আমি একটা মলিকিউল আছে অ্যামলোডিপিন, আপনি কোন কোন ব্র্যান্ডের অ্যামলোডিপিনটা রাখেন। তো অনেক কেমিস্ট সহজেই উত্তর দিয়ে দিলেন যে আমি এরকম ব্র্যান্ডের রাখি, এই ব্র্যান্ডের রাখি। এবার অনেক কেমিস্ট যত ব্যস্ত থাকাকালীন বা কোনো কারণবশত তিনি বলতে পারলেন না, আমি বললাম ঠিক আছে ধন্যবাদ, আমি অন্য কোনো এক সময় আপনাকে ভিজিট করব। তো যারা বলতে পারলো তাদের থেকে আমি ইনফরমেশনগুলো নিলাম, যেগুলো যে কোন ব্র্যান্ড রাখছে, কতটা সেল হচ্ছে। এবং আমার যখন প্রথম 3টে দোকান, মানে পার্টিকুলারলি 3টে ইনফরমেশন পেলাম, সেই 3টে দোকান ভিজিটের জন্য আমাকে 9খানা দোকান ভিজিট করতে হয়েছে। সেই 9টা দোকান ভিজিট করে আমি 3টে দোকানের ইনফরমেশনটা পেয়েছিলাম। তারপরে যখন বেলা বাড়লো, ফাঁকা হলো, মানে ভিড়টা কম হলো, তখন আমি 15টা 20টা মতন দোকান ভিজিটটা করতে পেরেছিলাম। এটাতে কি হলো, এই যে একটা অচেনা জায়গায় গিয়ে 5জন অচেনা মানুষের থেকে ইনফরমেশনটা নিল, এটা কিন্তু ইন্টারভিউয়াররা খোঁজে একটা ক্যান্ডিডেটের মধ্যে, তবেই তার সিলেকশনটা হয়। যার জন্য এই আরসিপিএ করাটা এদের খুব জরুরি হয়ে পড়েছে। ও তুমি স্টুডেন্ট, এ কি ক্লাসরুমে সেতো নিয়ে আবার প্লাস্টিক? এই ক্যারিওগ্রাফ ইনস্টিটিউটে যে কি হচ্ছে, একটা অদ্ভুত ক্লাসরুমে এসেছি, সবাই অদ্ভুত অদ্ভুত সেজে রয়েছে। ম্যাম এটা কি হচ্ছে বলুন তো একটু। অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো গতানুগতিক কমিউনিকেশন মানে যেটা বুঝি হচ্ছে গ্রামার পড়তে হবে, কিন্তু আমরা একটু নতুনত্ব আনতে চাই, কারণ কন্টেম্পোরারি হতে গেলে ওরাও তো ভবিষ্যতে গিয়ে বিভিন্ন লোকের সাথে মিশবে, এবং সবসময় যে ডাক্তারের সাথে কথা বলছে তা না, কেমিস্ট আছে, ইভেন ইন্টারপার্সোনাল স্কিল তো বন্ধু বান্ধবের সাথে হয়, কলিগের সাথে হয়, সবই হয়। তো আমরা কি করি, ওদেরকে যে এনভিসি স্কিলটা যেটা দিই, নন ভার্বাল কমিউনিকেশন, এবং কমিউনিকেশন কিভাবে আরো ইমপ্রুভ করবে সেটার একটা প্র্যাকটিক্যাল ডেমো ওরা করে ইন টার্মস অফ আ স্কিট, একটা ছোট্ট নাটক ওরা করে, যেটার মাধ্যমে ওরা নিজেদের ক্যারেক্টারটাকে তুলে ধরে, এবং সেখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন প্লাস যে ইমোশনটা নিয়ে সেই ক্যারেক্টারের যেটা আছে সেটা ওরা বলার চেষ্টা করে। এই কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলোকে শুধুমাত্র ফর্মালি
তাদেরকে ট্রেন করানো হয় ইনফর্মালি, অর্থাৎ গেমসের মাধ্যমে অ্যান্ড স্পেশালি স্কিটের মাধ্যমে। তো সেই স্কিটের মাধ্যমে কীরকম ট্রেনিং হচ্ছে এবার দেখে নেবো একটা ছোট্ট ঝলক তাদের স্কিটের। I am Mr. Plastic. I'm everywhere. We need justice immediately. Order, order. In the court of universe, I am the judge, time. They choose plastic over my rivers. Be the solution, not the pollution. Reuse, recycle, and reuse. আচ্ছা, কোরিওগ্রাফি শুনলাম নাকি একদম একটা নতুন ব্যাচ এসছে, সবে নাকি 2 দিন হয়েছে। চলুন না একবার দেখে আসি কেমন ক্লাস করছে। আচ্ছা স্টুডেন্টস, তাহলে আজকে আমাদের সাথে এমিনেন্ট ডক্টর কুশল নারায়ণ স্যার রয়েছেন। তোমাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা স্যারকে করতে পারো। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। যে আমরা যেহেতু এই মেডিসিনাল ফিল্ডে নতুন, আমরা মেমার জবের জন্য আমরা যেহেতু ট্রেনিংয়ের পর প্লেসমেন্ট পাবো, প্রথম দিন তো যেহেতু আমাদের প্রথম জব, তখন তো নার্ভাসনেস তো থাকবেই, সেটাকে আমরা কীভাবে ট্যাকল করতে পারি সেই জন্য একটু সাজেশন দিতে পারলে স্যার। প্রথম কথা হচ্ছিল, তুমি যখন এই ইনস্টিটিউট থেকে শিখে বেরোচ্ছ তখন তুমি জানো হাউ টু ফেস আ ডক্টর, তুমি সেটা জেনে গেছো, শিখে গেছো। কিন্তু যতই শিখি, যতই ব্যাটিং প্র্যাকটিস করি, সামনে থেকে যখন ওই ফাস্ট বোলার প্রথমে বল করতে আসে তখন তো পাটা একটু কাঁপে। খুব কমনলি আমরা দেখেছি যে প্রথম দিন এসছে মিট করতে, তার হাতটা হয়তো কাঁপছে, বা সে যে জায়গায় হয়তো পয়েন্ট করার কথা সেই জায়গায় পয়েন্ট করতে পারছে না, বা তার হয়তো একটু ফাম্বল হচ্ছে। এগুলো খুব কমন, ঠিক আছে? তো তোমার এটা কি বলে লোকে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তা তুমি এই প্র্যাকটিসটা তুমি প্রতিদিন করতে হচ্ছে, তোমাকে যেতেই হচ্ছে বিভিন্ন ডাক্তারের কাছে। তো যেতে 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 তুমি দেখবে তোমার এটা ঠিক হয়ে গেছে। ডাক্তার যদি দেখে যে তুমি একটু নার্ভাস হয়ে পড়েছো, তুমি ভেবো না, ডাক্তার অবশ্যই তোমাকে সাপোর্ট করবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা এত ভালোভাবে এখানে পড়াশোনা করছো আর সামনের দিনের জন্য তৈরি হচ্ছ ভালো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য। থ্যাংক ইউ অল। ফিউচারে কোনো না কোনো দিন তোমাদের সাথে হয়তো চেম্বারে দেখা হয়ে যেতে পারে। এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিংয়ে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 1-to-1 মেন্টরিং। স্যার, 1-to-1 মেন্টরিংটা কি? যখন একটা ইন্টারভিউ হয় তখন বায়োডাটা সে যখন দেয়, সেই বায়োডাটা থেকে কিছু কোশ্চেন্স হয়। এবার ধরুন একটি ছেলে পাশ করেছে 2025-এ, তাকে যে কোশ্চেনটা করা হবে, তা যে ধরনের প্রশ্নের সে সম্মুখীন হবে, যে ছেলেটি ধরুন 3 বছর একটি অন্য সেক্টরে কাজ করতো, তারপর সে ছেড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চায়, তাহলে তার প্রশ্নটা কিন্তু পাল্টে যাবে। তো সেই মতন আমরা তখন একটা আলাদা করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি স্টুডেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা বসি। এটাকে আমরা মেন্টরশিপ বলি বা মেন্টরিং বলি বা বুস্টার ক্লাস বলি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফিল্ডে একটা স্টিরিওটাইপ রয়েছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কথাটা যখন আপনাকে বলা হবে তখন আপনার চোখে কিন্তু ভেসে আসবে একটা ছেলের চরিত্র, অর্থাৎ এটা একটা মেল ডমিনেটেড প্রফেশন। সো আপনি যেহেতু প্লেসমেন্ট কোঅর্ডিনেটর, তো কীরকম ইন্টারেস্ট দেখছেন এই জেনারেশনের মেয়েদের মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার? আমি নিজেই প্রফেশনে ছিলাম দীর্ঘ 9 বছর, এবং আমাদের প্রত্যেকটা ব্যাচে যদি আপনি দেখেন অ্যাটলিস্ট 3 থেকে 4টে লেডি থাকে, এবং দে অল আর সাকসেসফুলি প্লেসড ইন ডিফারেন্ট কোম্পানিজ। শুধু কলকাতার ক্ষেত্রে বলবো না, আমরা ডিস্ট্রিক্টেও কিন্তু প্রচুর লেডি প্লেস করি। দ্যাট ইনক্লুডস বারাসাত, দ্যাট ইনক্লুডস হাওড়া, এভরিওয়্যার। এবং আমাদের লেডিরা কিন্তু শুধু যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে ফিল্ডে থেকে যায় তা কিন্তু নয়, দে গ্রো ইন দেয়ার ক্যারিয়ার। আমার এক্ষুনি যদি আপনি বলেন, আমার চোখের সামনে আমার স্টুডেন্ট বনি দত্তর নামটা ভেসে উঠছে। She was a student of 2021 batch and I placed her in 2022 KLM বলে একটি কোম্পানিতে। নিশ্চয়ই অনেকেই জানবে, ডারমাতে নাম্বার 2 এখন। এবং অনেকেই থাকে না যে কোম্পানি জয়েন করে কদিন পরে ছেড়ে দেয়, এই মেয়েটি কিন্তু এখনও ছাড়েনি, এবং গত 2 বছর ধরে শি ইজ ওয়ার্কিং অ্যাজ এন ABM। মানে এক ধাপ উপরে উঠে গেছে। আচ্ছা ম্যাম, যেহেতু আপনি প্লেসমেন্ট কোঅর্ডিনেটর, একজনকে না প্লেসমেন্ট দেওয়ার একটা মুশকিল রয়েছে মেয়েদের ক্ষেত্রে। যে ধরে নিন আপনি একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে দিয়ে দিলেন, জেলায় মেদিনীপুর বা বাঁকুড়া, সেখানে গিয়ে খাপ খাওয়ানো। তো এক্ষেত্রে ফিমেল প্লেসমেন্টের ক্ষেত্রে আপনাদের কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়?
দেখুন সমস্যাটা হচ্ছে কলকাতার ক্ষেত্রে একটা প্লেসমেন্ট করা অনেক সহজ লেডির, কিন্তু ডিস্ট্রিক্টে যেহেতু অনেকটা কাভারেজ থাকে, অনেক এক্সটেশন থাকে, আউট স্টেশন থাকে এবং কানেক্টিভিটি, হ্যাঁ কানেক্টিভিটি ইজ আ প্রবলেম, সমস্যাটা ওখানেই হয়। কিন্তু এখন মেয়েদের কাছে যেহেতু মেয়েরা এত সুন্দর স্কুটি চালাতে পারে, একদম ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলে কিন্তু তারা কাজ করছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। রাইট। আর এক্ষেত্রে আরও একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবের ক্ষেত্রে কিন্তু যে সবসময় আপনার এলাকা থেকে বেরিয়ে আপনার যে একটা প্লেসমেন্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। যে এরকমও হতে পারে, জেনারেলি ওটা প্রেফার করা হয় যে যেই এলাকার লোক, যেই এলাকার রিপ্রেজেন্টেটিভ, সেই এলাকায় যদি সে প্লেসড হয় সে আরও বেটার কাজ করতে পারবে, কারণ সেখানটা তার চেনা এবং কমিউনিকেশন স্কিলও তার অনেক বেটার হবে। একটা পুরুলিয়ার ছেলে পুরুলিয়ার এলাকায় অনেক বেটার কাজ করবে দেন কলকাতার ছেলে। একদম একদম। দেখুন আমরা ইংলিশে ডিটেলিং করি, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু যখন আমি হার্ট টু হার্ট মানে রিলেশনশিপটা তৈরি করছি, লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিপেন্ড করে আমি কার সাথে করছি। একদম একদম। তো সেখানে কিন্তু একজন লোকাল ক্যান্ডিডেট হলে অনেক বেশি সুবিধা হয়, কোম্পানিও প্রেফার করে, ছেলেরও কাজ করতে সুবিধা। ওয়ান্ডারফুল। সো পাঞ্চালি ম্যাম, তো আপনি কিরকম দেখছেন আগামী দিনগুলোকে? আগামী দিনে মেয়েদের পার্টিসিপেশন আরও বাড়বে। আমার না আজকে বলতে খুব ভালো লাগছে, there is a multinational company, Japanese multinational company called Takeda, and they are introducing dengue vaccines in India. Okay, আর এনাদের যিনি অল ইন্ডিয়া অপারেশনস হেড ম্যাডাম অন্নপূর্ণা দাস, উনি কিন্তু আমাদের কলকাতার কেষ্টপুরের লেডি, এবং একটা সময় উনি কিন্তু যেমন তুমি কদিন পরেই ফিল্ডে যাবে, উনি কিন্তু এরকম ফিল্ডেই অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এবং সেখান থেকে উনি আজকে এই জায়গাতে গ্রো করেছেন। ক্যারিওগ্রাফ ইনস্টিটিউটের আমরা ফ্রেশার্সদের সাথে অনেক আড্ডা মারলাম, সমস্ত স্টুডেন্ট যারা ফিউচার এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এই মুহূর্তে প্রেজেন্টলি ইনিও ক্যারিওগ্রাফের এক্স স্টুডেন্ট এবং এই ইন্ডাস্ট্রিতে বহুদিন রয়েছেন এবং এখন উনি একটা বড় পজিশনে রয়েছেন। সবাইকে নমস্কার। আমি এখান থেকে 2004-এ পাস আউট, আর 2004-এ জাস্ট 1 মাসের মধ্যে আমি কিন্তু একটা বড় কোম্পানিতে ফার্স্ট চাকরি যেটা পাই, সেটা একটা খুব বড় কোম্পানিতে, যেটা এখন এই মুহূর্তে 6th লার্জেস্ট কোম্পানি। আচ্ছা, এক্ষেত্রে দেখুন ফেলিয়ার একটা পার্ট অফ দিস জব। একদম। কারণ অনেক ক্ষেত্রে হতে পারে কেউ একজন জাস্ট ট্রেনিং কমপ্লিট করে সে ফিল্ডে গেল, প্রথমেই সে রিজেকশন ফেস করছে, তার তখন তো মনেই হতেই পারে যে আমার দ্বারা না এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা হবে না। তো আপনি এইটা একটুখানি বলুন যে রিজেকশন হ্যান্ডেলিং। দেখুন এইরকম আমার এখন এই মুহূর্তে প্রায় ধরে নিন 3000-এর উপরে ডক্টর মিট করি, তার মধ্যে সবাই কিন্তু লেখে না, লিখবেনও না, কারণ অন্য অনেক কোম্পানির ব্র্যান্ড লেখেন, কারোর হয়তো আমাকে পছন্দ নাও হতে পারে, কারোর আমাদের কোম্পানির ওষুধ পছন্দ নাও হতে পারে, প্রেজেন্টেশন পছন্দ নাও হতে পারে, কিন্তু দেখুন লেগে থাকতে হবে। এরকম অনেক ইনসিডেন্ট আমার জীবনে ঘটেছে যে 8 বার 10 বার 12 বার 15 বার 20 বারের মাথায় তিনি কিন্তু আমাদের ব্র্যান্ড একটা হলেও লিখেছেন, আর একটা লেখা মানেই কিন্তু আস্তে 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 উনি আমাদের ব্র্যান্ড আরও লিখতে থাকবেন। একদম ব্রহ্মাস্ত্র বলুন যে ডাক্তারের সাথে র্যাপও কি করে বিল্ড করব। সবাইকে লুকিয়ে বলছি, মানে কেউ শুনবে না ডাক্তারবাবুরা, অ্যাকচুয়ালি শুনলে কাউকে বলবেন না, বলবেন না। সেটা হচ্ছে ডাক্তারবাবুদের উইকনেস জানাটা খুব দরকার। একটা ছোট্ট ঘটনা বলি। একজন ডাক্তারবাবু, আমরা প্রথম একটা ব্র্যান্ড লঞ্চ করি যেটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম, তো ডাক্তারবাবু প্রথম 6 মাস লিখলেন না, তারপরে অন্য একটা কোম্পানির ব্র্যান্ড যখন লঞ্চ হলো সেই সেম মলিকুলের, ডাক্তারবাবুটা লিখতে আরম্ভ করেছেন। তো আমার ওপর থেকে আমার ম্যানেজমেন্ট আমাকে বলছে যে আমরা প্রথম লঞ্চ করার পরে কেন ডাক্তারবাবু লিখছেন না। তো তখন আমি করলাম কি, ডাক্তারবাবুদের আমাদের একটা সেমিনার হয়, মানে কোনো মলিকুল নতুন এলে সেটা সম্পর্কে আলোচনা হয় ডাক্তারবাবুদের মধ্যে, তো সেই মলিকুলের জন্য একটা সেমিনারে ডাক্তারবাবুকে ইনভাইট করা হয়েছে। এবার ফেরার সময় আমি ভাবলাম যে একটা উপায় বার করি, ডাক্তারবাবুর সাথে ফিরি, দেখি ফেরার সময় যদি কিছু কথাবার্তা বলে ব্রেক করা যায়। তো ওনার গাড়িতে করে ফিরছিলাম, তখন রাত্রি 12টা বাজে। তো এই সময় হঠাৎ করে ডাক্তারবাবুর কাছে একটা ফোন আসে, তার মেয়ের ফোন। তা মেয়ে একটা বাবার কাছে তো বিশাল বড় জিনিস, তো মেয়ে ফোন করে বলে বাবাকে, অর্থাৎ ডাক্তারবাবুকে, যে আগামীকাল আমাকে ভোরবেলা 5টার মধ্যে ফ্লাইট ধরতে হবে, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ব্রেড আর অমলেট খেয়ে যাব। তো তখন ডাক্তার আমাকে বলছে, শুভ্র তুমি যেখান থেকে পারো আমাকে একটা ব্রেড কিনে দাও, পাউরুটি, সিম্পল। এই ছোট্ট পাউরুটি আমার জীবনে যে একটা কত বড় জায়গা নিয়েছে সেটাই বলছি, যে ডাক্তারবাবুকে আমি জানতাম যে এই মুহূর্তে সেরকম দোকান খোলা হয়তো থাকবে না, কিন্তু আমার নলেজ আছে কোন কোন জায়গায় দোকান খোলা আছে। আবার বলছি কাউকে বলবেন না। আর আপনি ভাবছেন তখন ডিমটা কি করে পাড়া যায়। না, ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ডাক্তারবাবুকে আমি সেদিন
7খানা দোকান ইচ্ছাকৃতভাবে ঘুরিয়েছি। আচ্ছা। যেসব দোকানগুলো বন্ধ আছে সেই সব দোকানে আগে নিয়ে গেছি। তো সেই দোকানগুলোতে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলছে যে আরও তার কষ্টটা বেড়ে যাচ্ছে, কালকে মেয়েকে দিতেই হবে, এদিকে দোকান বন্ধ। তো আমি জানতাম যে আমাদের পাড়ার কাছে কোনো একটা দোকান খোলা থাকে, আমি কিন্তু একদম 10 নম্বর জায়গায় এসে ওই দোকানে এসেছি। অর্থাৎ ডাক্তারবাবুর মনের মধ্যে যে এই কষ্টটা আরও বাড়িয়ে দিলাম আর কি। দেওয়ার পরে যখন তাকে আমি ওই ব্রেডটা দিতে পারলাম তো উনি খুশি হলেন। পরের দিন ভোরবেলা ঠিক 7টার সময় আমার কাছে ফোন এসছে। ফোন আসার পরে বললেন যে শুভ্র, তুমি আমার মান সম্মান অনেকটা বাঁচিয়ে দিলে আমার মেয়ের কাছে। ঠিক আছে, আমি কিছু বলিনি, উত্তর দিনে বললাম এটা আমার দায়িত্ব কর্তব্য। মনের মধ্যে তো আশা ছিল যে লিখবেন কিছু। 7 দিন বাদে সার্ভে করতে গেছি, ওই নতুন মলিকুলের 49টা প্রেসক্রিপশন পেয়েছি, মানে উইকনেস যেটা ওনার মেয়ের। এটাই বলছিলাম যে ফিল্ড জবে না থিওরির থেকে প্র্যাকটিক্যাল নলেজ খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা কি শুনলাম, থিওরিতে কি শেখানো হয়েছে, ডাক্তারবাবুর ইন্টারেস্ট জানা খুব জরুরি। আর এই অভিজ্ঞ মানুষ যিনি ফিল্ডে জব করেছেন তিনি কি বললেন, ডাক্তারবাবুর উইকনেস জানা কিন্তু আরও বেশি জরুরি। কিছু কিছু ছাত্র হাতে পাত্র নিয়ে ঘুরে বেড়ায়, কিছু কিছু ছাত্র এমন আছে যারা ছাপিয়ে যায়। কজন লোক পারে বলুন তো যে নিজের একটা কোম্পানি, এই ওষুধের কোম্পানি তৈরি করতে? ওনার নিজের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। আর দেখুন এই যে নিউ এমপ্লয়মেন্ট জেনারেশন, এটা কতটা সাংঘাতিক জিনিস। কটা লোক পারে বলুন বেশ কিছু লোককে চাকরি দেওয়া? সেটা অমিতবাবু অবশ্যই করতে পেরেছেন। আপনার কোম্পানি কত দূর পর্যন্ত বিস্তৃত? আমরা 2020 সালে পথ চলা শুরু করি এবং যখন আমরা শুরু করি তখন আমাদের এমপ্লয়ি 4 জন ছিল মাত্র। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রায় 35+ হয়ে গেছে। বাহ। আমরা টোটাল নিউরোসাইকেট্রি সেগমেন্টটা কভার করছি, তার সঙ্গে বিভিন্ন আদার্স যে ডাক্তারবাবুরা রয়েছে তাদেরকেও মিট করছি এবং এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। আগামী দিনে আমাদের আশা রয়েছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব দেশের বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে যাব। তো আমরা দেখলাম একজন ছাত্র, সে আস্তে আস্তে নিজেকে কত বড় একটা জায়গায় নিয়ে চলে গেছেন, আর এর পিছনে কেরিওগ্রাফের কি অবদান। তো দাদা আজকে দারুণ কাটলো দিনটা, সারাদিন এই কেরিওগ্রাফে জানতে পারলেন আপনারা অনেক কিছু। দেখুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আপনারা ভাবেন এমনি গেল ডাক্তারের কাছে কি বলে এলো, ভিতরটা যে কত সাংঘাতিক, কত সায়েন্স, কত কিছু পড়তে হয় এদেরকে, সেটা আপনারা আশা করি এখানে এলে বুঝতে পারলেন। প্রচন্ড কম্পিটিটিভ একটা সময়, আমরা বিভিন্ন প্রফেশনের দিকে ঝুঁকছি, অনেক অল্টারনেটিভ প্রফেশন এসছে এবং আজ থেকে 10-20 বছর আগে বা 25 বছর আগে এমন অনেক প্রফেশন এক্সিস্ট করতো না। তার কারণ সেগুলোর কোনো ট্রেনিং ইনস্টিটিউট ছিল না, আমরা জানতামই না এই প্রফেশনে চাকরি পেতে গেলে কোথায় গিয়ে আমি ট্রেনিংটা নেব। একদম। তো সেরকমই একটা প্রফেশন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো যারা যারা হতে চাও এই কম্পিটিটিভ বাজারে, যারা অল্টারনেটিভ জব অপশনস খুঁজছো, তারা একবার চলেই আসতে পারো কেরিওগ্রাফে আর ট্রেনিং নিতে পারো। কারণ বললাম যে এখানে অপরচুনিটিও যেরকম বেশি, সেরকম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই ফিল্ডে গ্রোথ অপরচুনিটিও কিন্তু অনেক বেশি। অর্থাৎ আজ তুমি এমআর, কে বলতে পারে যে কাল তুমি হয়ে গেলে রিজিওনাল ম্যানেজার বা এক্সিকিউটিভ বা ভাইস প্রেসিডেন্ট বা নতুন কোনো ওষুধ কোম্পানির মালিক, যেরকম আমরা দেখলাম। অনেক অনেক শুভেচ্ছা জানাই সকল ছাত্রছাত্রীদের এই কেরিওগ্রাফ ইনস্টিটিউটের, এবং আমরা শুভেচ্ছা জানাই সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। আমরা জানি আপনাদের থ্যাঙ্কলেস জব, বিভিন্ন জায়গায় গিয়ে রিজেকশন ফেস করতে হয়, কিন্তু আপনারা ডিটারমাইন্ড থাকেন নিজের কাজের প্রতি, নিজের টার্গেটের প্রতি। এই রিজেকশন পেরিয়েও আপনারা কিন্তু সাফল্য এনে দেন আপনার কোম্পানিকে। আর অনেক অনেক ধন্যবাদ জানাই কেরিওগ্রাফ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজে। আপনারাও একবার এসে, এবং স্টুডেন্টদের বলছি তোমরাও একবার এখানে এসে ঘুরে যেতে পারো, দেখো এই ফিল্ডটা তোমার জন্য হয় কিনা।